আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা সংস্কারে এক দফা দাবিতে রাষ্ট্রপতি বরাবর কাল স্মারকলিপি প্রদান ও গণপদযাত্রার ঘোষণা আন্দোলনকারীদের। শিক্ষা কার্যক্রমে বাধা দিলে প্রতিহত করার হুঁশিয়ারি ছাত্রলীগের। আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাহী বিভাগেরও কিছু করার নেই, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। গাড়ি ভাঙচুরের ঘটনায় কোটা বিরোধীদের বিরুদ্ধে পুলিশের মামলা। আগামী বছর থেকে পেনশন স্কিমের আওতায় আসবেন শিক্ষকরা, বললেন ওবায়দুল কাদের। কর্মবিরতির বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত, জানালেন শিক্ষক নেতারা। তরুণ নেতৃত্বে সরকার পতন আন্দোলন বেগবান করার উদ্যোগ বিএনপির। কোটা আন্দোলনকে পুঁজি করে এজেন্ডা বাস্তবায়ন করতে চায় ক্ষমতাসীনরা, অভিযোগ মির্জা আব্বাসের। এবং আগামী বছরের মধ্যে দেশকে শিশু শ্রম মুক্ত করার ঘোষণা শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা সহ 10টি সুপারিশ বিশ্লেষকদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সরকারি চাকুরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে এবার রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান ও গণপদযাত্রার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে বাধা দিলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগ। কোটা বিরোধী আন্দোলনে রাজনীতি ঢুকে পড়েছে বলে দাবি সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেনের। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। কোটা সংস্কার আন্দোলনের বাংলা ব্লকেটের পর এবার নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে জেলায় জেলায় আন্দোলনকারীদের সঙ্গে চলে অনলাইন ব্রিফিং। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনের সমন্বয়করা জানায়, একটি কমিশন গঠন করে সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সংস্কার করা এখন সময়ের দাবি, অন্যথায় বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা যে আমাদের ছাত্র ধর্মঘট সেটি কিন্তু অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বা পরীক্ষায় বসছি না, এবং শিক্ষকরা আন্দোলন শেষেও যদি ক্লাস পরীক্ষা শুরু করার চেষ্টা করেন তারপরেও শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে ফিরে যাবেন না। ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে। এই সমস্যাটিকে আপনারা ঝুলিয়ে রাখবেন না, আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না, আমরা টেবিলে ফিরতে চাই। এটি একটি কনস্ট্রাকটিভ, কম্প্রিহেন্সিভ and logical solution আমরা চাই as soon as possible। এদিকে কোটা না মেধা এই স্লোগানের মাধ্যমে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে দাবি ছাত্রলীগ সভাপতি সাদ্দামের। যারা কোটার সত্যি সংস্কার চায় তারা এরই মধ্যে পড়ার টেবিলে ফিরে গেছে বলেও দাবি করেন তিনি। শুধুমাত্র পলিটিক্যাল অ্যাটেনশন সিকিং এর জন্য সাধারণ মানুষকে এই যে দুর্বিষহ যন্ত্রণায় ফেলে দেয়া, এবং একই সঙ্গে বিএনপি জামায়াতের রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা, তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে। আমাদের কাছে অনুভূত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে সন্ত্রাসীদের একটি গেট টুগেদার তৈরি করার একটি পথ আজকে এটির মাধ্যমে তৈরি করা হচ্ছে। এ সময় কোটার যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সংস্কার এবং ব্যবস্থাপনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে পলিসি অ্যাডভোকেসি ও ডোর টু ডোর ক্যাম্পেইন শুরুর ঘোষণাও দেয় ছাত্রলীগ। সংস্কারের দাবির নামে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সরকারি চাকরিতে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের নির্বাহী বিভাগের কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, ছাত্রদের দাবির সাথে সরকার একমত, তবে তাদের আবেগকে কাজে লাগিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে একটি গোষ্ঠী। দফায় দফায় আন্দোলনের দাবি পরিবর্তন করা এবং জনভোগান্তির সৃষ্টি করা দুরভিসন্ধিমূলক বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনকারীদের দাবি এবং আমাদের অবস্থানের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা সঠিক দিকে আগাচ্ছে। শুধু এই মুহূর্তে আমাদের কিছু হাত বাঁধা আছে নির্বাহী বিভাগের, যে এই মুহূর্তে আমরা ঘোষণা দিতে পারবো না, কারণ এটা সাবজুডিস ম্যাটার নিয়ে আপনি আলাপ করতে পারেন, কথা বলতে পারেন, যেটাও ঠিক না, কিন্তু আমরা করি। কিন্তু আপনি আনুষ্ঠানিক ঘোষণা যাচ্ছেন সরকার, এটা তো হতে পারে, এটা হয় না, এটা অসাংবিধানিক। তো ওই অন্যায্য দাবি, গায়ের জোরে পাহাড় ঠেলা, এগুলো তো করতে গেলে এটার যৌক্তিকতা হারিয়ে ফেলে, তখন কিন্তু আইনিভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়ে কোটা বাতিল করলেও পরবর্তীতে আদালত সেটি পুনর্বহাল করে। সুতরাং কোটা সমাধান আদালতের মাধ্যমেই হতে হবে। সন্ধ্যায় বগুড়া শহরে পৌর এডওয়ার্ড পার্কের শহীদ টিটু মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। হাসান মাহমুদ বলেন, কোটা সরকার পুনর্বহাল করেনি, সরকার বরং শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে 2018 সালে কোটা বাতিল করেছিল। বাতিলের পর কোটাহীনভাবে সরকারি ও অন্যান্য চাকরিতে নিয়োগ হচ্ছে। আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে বা বিচারাধীন বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারে না বলেও জানান তিনি। আদালতে যখন একটা বিচারাধীন বিষয়, সেটি সম্পর্কেতেও সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারে না, তাহলে আদালত অবমাননা হবে। এই বিষয়টি যারা বুঝতে পারছে না কিংবা বুঝছে না, আর যাদেরকে ওই বিএনপি সহ অন্যরা ইন্ধন দিচ্ছে, তাদেরকে বলবো, কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করবেন না। সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে কোটা বাতিল করেছিল। সুতরাং সমাধানটা আদালতের মাধ্যমেই হতে হবে। শিক্ষার্থীদের কোটা আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। আবারও সড়ক অবরোধ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। আর ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে সুবিধা নিতে চাচ্ছে একটি চক্র। এদিকে গত বৃহস্পতিবার শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনের সময় দায়িত্ব পালনে বাধা দেয়া, পুলিশের ব্যারিকেড ভাঙা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন। আমাদের এত অনুরোধ করার পরে, বলার পরে, মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের তাদের পজিটিভ সিদ্ধান্ত দেওয়ার পরেও তাহলে ধরে নিতে হবে যে তারা আমাদেরকে তাদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য তারা বাধ্য করছে। মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে এবং অজ্ঞাতনামা মামলাও রুজু হয়েছে। তারা পুলিশের কথা মানবে না, তাহলে আমাদের করার কি আছে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আগামী বছর থেকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন বলে জানিয়েছেন সেতু মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনরত শিক্ষক নেতাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি আশা করেন, আলোচনার মাধ্যমে জটিলতার সমাধান হবে। এদিকে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। এ সময় কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূল নীতি বিরোধী বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। প্রত্যয় স্কিম বাতিল সহ 3 দফা দাবিতে জুলাইয়ের শুরু থেকে কর্মবিরতি সহ আন্দোলন করছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। চলমান পরিস্থিতিতে ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আন্দোলনকারী শিক্ষকদের 13 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে। এতে সরকারের পক্ষে শিক্ষা প্রতিমন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন। 3 দফা দাবি, সেটা দাবি নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা সেটা আমাদের শিক্ষক সমিতি যেহেতু ফেডারেশন আছে, ফেডারেশন নিয়ে কথা বলে তারপর আপনাদের সাথে আমরা কথা বলব। পরে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। তাদের দাবিনামা প্রধানমন্ত্রী সময় পেয়ে আমরা উত্থাপন। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ একটি কুচক্রী মহল কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ভর করেছে জানিয়ে ওবায়দুল কাদের হুঁশিয়ার করে বলেন, তাদের অন্যায্য দাবির কারণে সংবিধান পরিবর্তন করা সম্ভব নয়। আইনের আওতার বাইরে গেলে তো সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূল নীতির আওতায় প্রণীত কোন সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে না। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশেই সরকারি চাকরিতে কোটা ভিত্তিতে সবচেয়ে কম নিয়োগ দেওয়া হয় বলেও জানান ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলা সহ সব দিক থেকে এগিয়ে যাবে বাংলাদেশ। একসময় বাংলাদেশ বিশ্ব ফুটবলে চ্যাম্পিয়ন হবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী।
পরাগ আরমানের রিপোর্ট। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। শিরোপা লড়াইয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রতিপক্ষ স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। দর্শক সমর্থকে পরিপূর্ণ রাজধানীর আর্মি স্টেডিয়াম। টানটান উত্তেজনার জমজমাট এক আসর। খেলার দ্বিতীয়ার্ধে মাঠে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টে শেষ পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্যাংককে 2-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক। খেলা শেষে ফুটবলে নিজ পরিবারের ঐতিহ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, খেলাধুলায় দেশ এগিয়ে যাবে, এটাই তার সরকারের লক্ষ্য। আমি দেখেছি আমার ভাইদের কামাল জামাল দুজনেই ক্রিকেট, ফুটবল, হকি সবকিছুতেই পারদর্শী ছিল এবং খেলাধুলা করতো। কাজে আমি এটাই চাই যে যখন আমি সরকার এসেছি তখন আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরো এই খেলাধুলার দিকে এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরো বেশি মনোযোগী হয়। এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরো উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। সবাইকে খেলাধুলার সুযোগ করে দিতে দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম করে দেয়া হয়েছে। 33টি উপজেলায় চলছে ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজ। এ সময় সরকারের সার্বিক উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, দেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না। সারা বাংলাদেশে বঙ্গমাতা ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ফুটবল টুর্নামেন্ট ছেলেদের এবং মেয়েদের এই প্রতিযোগিতা হচ্ছে। সেখান থেকেই ধীরে ধীরে আজকে খেলোয়াড় উঠে আসছে এবং তারা শুধু দেশ না, দেশের মাটি পার হয়ে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য মর্যাদা বয়ে নিয়ে আসছে। দারিদ্র্যের হার আমরা অর্ধেকের বেশি কমিয়ে এনেছি, এখন 18.7 অতি দারিদ্র্যের হার 25 ভাগের উপরে ছিল, তা 5.6 ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ এটুকু থাকবে না, কোনো মানুষ বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না। শুধু ফুটবল নয়, অন্যান্য খেলাধুলায় পৃষ্ঠপোষকতার বিষয়ে বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। টুর্নামেন্টের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন দল ইসলামী ব্যাংককে 30 লাখ এবং রানার্স আপ স্ট্যান্ডার্ড ব্যাংককে 20 লাখ টাকা অর্থ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা। পরে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর সমাপ্তি ঘোষণা করছি। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। মেধাবীদের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি অভিযোগ করেন, দখলদারিত্ব টিকিয়ে রাখতে কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে সরকার। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সরকার পতনের যুগপৎ আন্দোলনের বিষয়ে গণ অধিকার পরিষদের একাংশের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠকের পর তিনি এসব কথা বলেন। রাজনৈতিক রং দিয়ে সরকার কোটা আন্দোলন দমানোর চেষ্টা করছে বলে এ সময় মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব দিয়ে আগামী দিনে রাজধানীতে সরকার পতন আন্দোলনে জোরালো প্রতিরোধ গড়ে তুলতে চায় বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে নতুন দায়িত্ব পাওয়া নেতারা জানিয়েছেন, দ্রুত দলকে নতুন করে সংগঠিত করাই তাদের মূল লক্ষ্য। এ সময় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সরকার। মইনুল হাসানের রিপোর্ট। সম্প্রতি ঢাকা মহানগরে অপেক্ষাকৃত তরুণদের দায়িত্ব দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। দলীয় রেওয়াজ অনুযায়ী কাজ শুরু করার আগে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন ঢাকা উত্তর দক্ষিণের শীর্ষ নেতারা। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমকে তারা জানান, দল পুনর্গঠন আর ভবিষ্যৎ আন্দোলনের জন্য সংগঠনকে তৈরি করাই তাদের মূল লক্ষ্য। ঢাকা মহানগরের বাংলাদেশের জাতীয়বাদী শক্তির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে আমরা এই সরকারকে পতন ঘটাবো এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। যে চলমান আন্দোলনে যারা সাহসী ভূমিকা রেখেছে, যারা রাজপথে ছিল, তাদেরকে দিয়ে আমরা করব এবং যারা ঘরে বসেছিল
বা বিদেশে চলে গেছে বা অসুস্থর ভান ধরেছে তাদেরকে এই কমিটিতে রাখার কোনো সুযোগ নাই। আমাদের প্রথম কাজ হচ্ছে সকল ত্যাগী পরীক্ষিত নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করা। জেল খেটেছি, মামলা খেয়েছি, রাজপথে ছিলাম। আমাদের যতটুকু এক্সপিরিয়েন্স দরকার ছিল আমার মনে হয় আমাদের দল এবং আমাদের দলের নেতৃবৃন্দ এটা মনে করেছেন যে আমরা পারবো। এ সময় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়নি। সরকারের দমন নির্যাতনের মধ্যেও নেতাকর্মীরা কর্মসূচি বাস্তবায়ন করেছে। তার অভিযোগ, কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে সরকার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা, এটা তাদের একটা অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে অভিযোগ করে তিনি বলেন, তাই সরকারের পতন ঘটানোই বিএনপির প্রধান চ্যালেঞ্জ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংকিং খাতের লুটতরাজ ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, গত 15 বছরে দেশের আর্থিক খাতের সূচক ঊর্ধ্বমুখী না হওয়া দুঃখজনক। দেশের ব্যাংকিং খাতের পুনরুদ্ধারে সরকারের স্বচ্ছ ও শক্ত নীতির বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন তিনি। জনগণের টাকা দেওয়া হচ্ছে 30 বছর 40 বছরের জন্য একটা কন্ট্রাক্ট হয়েছে, সেই কন্ট্রাক্টটা আমরা জনগণকে দেখাতে পারি না, গণমাধ্যমকে দিতে পারি না, এটা নিয়ে আলোচনা হতে পারে না, তারপর আবার এখানে কোনো কম্পিটিশন হতে পারবে না, বাই ল হতে পারবে না, মানে তারা করবে না। আগামী বছরের মধ্যে দেশকে শিশু শ্রম মুক্ত করার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম। রাজধানীতে এটিএন বাংলার বিএফডিসি স্টুডিওতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, এ মাসে শিশু শ্রম মুক্ত হচ্ছে ঠাকুরগাঁও। এ সময় অসহায় শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনতে জাতীয় শিশু শ্রম নিরসন নীতি 2010 সংশোধন, বাস্তবায়ন ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা সহ 10টি সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। উন্নয়নের বাংলাদেশে এখনো শ্রম বেচে পেট চালাতে হয় লাখো শিশুকে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে প্রায় 12 লাখ শিশু। এমন বাস্তবতায় ডিবেট ফর ডেমোক্রেসির এবারের বিতর্ক শিশু শ্রম প্রতিরোধে করণীয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, শিশু শ্রম নিরসনে বিভিন্ন প্রকল্পের অর্থায়নে স্বচ্ছতার অভাব নাই। ঠাকুরগাঁও জেলাকে আমরা ইতিমধ্যে শিশু শ্রম মুক্ত ঘোষণা করতে পারবো এবং রাজশাহীতে একটি পাইলট প্রকল্প আমরা গ্রহণ করেছি। 1 বছরের মধ্যে রাজশাহীকে আমরা শিশু শ্রম মুক্ত করবো। এইভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় আমরা রন্ধ্রে রন্ধ্রে ঘুরে বেড়াচ্ছি, আমরা যেন আমাদের যে লক্ষ্য 25-এর মধ্যে 2025 সালের মধ্যে আমরা যেন শিশু শ্রম নিরোধ করতে পারি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ঝুঁকিপূর্ণ কাজ আইনে নিষিদ্ধ করা হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। শিশু শ্রম নিরসনে গত 2 দশকে বিদেশ থেকে যে পরিমাণ অর্থ এসেছে তার কতটুকু ব্যয় হয়েছে তা যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তিনি। বাংলাদেশে কত লক্ষ লক্ষ পথশিশু রাস্তায় আজকে, এই যে ঢাকা শহরটা যখন পানিতে তলিয়ে যাচ্ছে, এই পথশিশুরা কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় ঘুমাবে, কোথায় প্রস্রাব পায়খানা করবে, তাদের জন্য একটু কি আমাদের কষ্ট হয় না? এই পথশিশুদের মধ্যে অনেকেই কিন্তু শিশু শ্রম হিসেবে তারা নিয়োজিত থাকছে। রাত্রেবেলায় অনেক কন্যা শিশু কিন্তু নির্যাতিত হয়ে থাকে। আমাদের যে ফান্ডটা আসবে, যে টাকাটা আসবে, যেখানে আমরা বিনিয়োগ করব, সেই টাকাটা যাতে সঠিকভাবে, স্বচ্ছভাবে, জবাবদিহিতার সাথে সে ব্যবহার হয় শিশু শ্রম নির্মূলের জন্য, সেটি আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রস্তাব করছি। ইউনিসেফের তথ্য অনুযায়ী 10 জনের মধ্যে একজন শিশু শ্রমে নিয়োজিত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও কলকারখানা অধিদপ্তর বলছে, আইনের প্রয়োগ হচ্ছে। 20,000-এর মতো শিশুকে আমরা শ্রম খাত থেকে বিরত রেখে বা সরিয়ে এনে তাদেরকে স্কুলে পাঠাতে সক্ষম হয়েছে। শিশু শ্রম মুক্ত ঘোষণা করার লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় কমিটি, বিভাগীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি গঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় কবি নজরুল সরকারি কলেজকে পরাজিত করে বিজয়ী হয় শহীদ পুলিশ স্মৃতি কলেজ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
একদিনের ব্যবধানে রাজধানী বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে কেজি প্রতি 200 টাকা। মান ও প্রকারভেদে রেকর্ড 400 টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার তালিকায় রয়েছে পেঁয়াজ সহ সব ধরনের সবজি। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে এসব পণ্যের দাম বেড়েছে। তবে সুযোগ সন্ধানী ও অতি মুনাফাকারী কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন তিনি। ব্যবসায়ীরা চাইলে আলু ও পেঁয়াজ আমদানি করতে পারবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। শারফুল আলমের রিপোর্ট। কাঁচামরিচ নিয়ে রাজধানীর প্রায় সব বাজারেই ক্রেতা বিক্রেতার এমন দর কষাকষি। একদিন আগেই খুচরা বাজারে এর দাম ছিল 220 টাকা। শনিবার রাজধানীর পাইকারি বাজারেই কাঁচামরিচের দাম রাখা হচ্ছে 300 টাকা। খুচরা ও পাড়া মহল্লা সব বাজারেই এ পণ্যের চড়া দাম রাখা হচ্ছে। হাত বদলে কোনো কোনো বাজারে কাঁচামরিচের দাম রাখা হচ্ছে 400 টাকা পর্যন্ত। 4-5 গ্রাম হয়েছে, এই 4-5 গ্রাম দিয়ে 68,000 গ্রাম কি চলে? এরপরে ভারতের পয়সা হয়, কাল আবার ভারতের পয়সা আসে নাই, এর জন্য দাম বাড়ছে। মরিচ বেচা যায় 50 মন, আছে 20 মন, তাহলে দাম বেশি হইলেও মানুষের নেয়, কাস্টমারে কিনতে বাধ্য। মতিঝিল 400-500 টাকা বিক্রি করে। আজকে যে দাম বলতেছে মানে কোনো রিজন ছাড়া, মানে অতিরিক্ত দাম বলতেছে। শুধু মরিচ নয়, সব ধরনের সবজির দামও চড়া। আমদানির অনুমতির পরও কমছে না পেঁয়াজের দামও। তবে বাণিজ্য মন্ত্রী জানান, কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করেই বাজার মনিটরিং করা হচ্ছে। পণ্যের দাম নিয়ে অতি মুনাফাভোগীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। 18টা জেলায় এই মুহূর্তে বৃষ্টির কারণে আমাদের অনেক বীজতলা, অনেক ক্ষেত এটা পানির তলে চলে গেছে। সো আমি মনে করি যে এটা সাময়িক। কেউ মজুতদারি করে পেঁয়াজ, আলু, মরিচের দাম বাড়ানোর চেষ্টা করতেছে। মজুতদারির কোনো সুযোগ আমরা হতে দিব না, আমরা ব্যবস্থা নিব। যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে, আমরা অনুমতি দিব। এর আগে টিসিবি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, পোশাকের পাশাপাশি চামড়া সহ অন্যান্য পণ্যের রপ্তানি আয় বাড়াতে কাজ করছে সরকার। নিয়মিত বাজারের পাশাপাশি প্রতিবেশী ও আঞ্চলিক বাজারে বাংলাদেশ অংশীদারিত্ব বাড়াতে চায় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বান্দরবানে বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ডক্টর এফ দীপঙ্কর মহাথেরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুর 3টার দিকে রোয়াংছড়ি উপজেলার গোদারপাড় এলাকার ধুতরাঙ্গ বৌদ্ধ বিহার থেকে বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখন নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্র থেকে জানা যায়, দুপুরে বিহার প্রাঙ্গণে তাকে খুঁজতে গিয়ে সেবকরা গলায় রশি দেওয়া অবস্থায় বিহারের চালের সঙ্গে ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে রোয়াংছড়ি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 2028 সালের মধ্যে দেশে 10,000 শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করতে চায় নহর ইনিশিয়েটিভ। এ উপলক্ষে ডিজিটাল ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে প্রতিষ্ঠানটি। 1 বছর মেয়াদী এই ফেলোশিপ প্রোগ্রাম এবং 4 মাসের ইন্টার্নশিপ প্রোগ্রাম 2024 সেশনের 6 মাস পূর্তি উপলক্ষে রাজধানী বনানী ক্লাবে ফান্ড রাইজিং প্রোগ্রামের আয়োজন করা হয়। প্রধান অতিথি বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ভ্যালেরি এয়ান টেইলর এক ভিডিও বার্তায় জানান, এই ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা দক্ষতা অর্জনের মাধ্যমে পরিবার ও সমাজের উন্নয়নে এগিয়ে আসতে পারবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ববি হাজ্জাজ, এক্সিকিউটিভ ডিরেক্টর ফরিদ খান, ব্রুনাইয়ের রাষ্ট্রদূত। এ ফেলোশিপে বাংলাদেশ সহ বিশ্বের 8 দেশের 200 প্রতিবন্ধী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোরে আদ্দিন সকিনা মেডিকেল কলেজে ডিপ্লোমা ইন অপথলমোলজি এবং ডিপ্লোমা ইন গাইনি অ্যান্ড অবসের 2 বছর মেয়াদী পোস্ট গ্রাজুয়েট কোর্সের 3য় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডাক্তার গিয়াসউদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা, ডিজিও কোর্সের কোঅর্ডিনেটর গাইনি বিভাগের অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান ও 500 শয্যা বিশিষ্ট আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 3য় ব্যাচে ডিও এবং ডিজিও কোর্সে 6 জন শিক্ষার্থী আদ্দিন সকিনা মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েশনের সুযোগ পেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে 2022 সাল থেকে কোর্স দুটি চলমান রয়েছে। এর আগে দুটি ব্যাচে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পাশ করেন 14 জন। অনুষ্ঠানের শুরুতে
নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষকরা। পার্ট আছে, এই পার্ট ওয়াইজ আমরা সেভাবে করে পাঠদান আমরা দিতে থাকি এবং সেটাকে শেষ করে দিয়ে আমরা তখন পরীক্ষার জন্য পাঠাতে চাই। অর্থাৎ আমাদের যেগুলো ডিউটিস স্টুডেন্টদেরকে ডেভেলপ করে দেওয়া, সেইভাবে করে আমরা তাদেরকে ডেভেলপ করে দিতে চাই। এবারে পার্টেক্স খেলার খবর। ইউরো ফুটবলে শিরোপা লড়াইয়ে আগামীকাল রাতে স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড। ইংলিশদের সামনে এবার প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়ার হাতছানি, আর স্পেন জিতলে চতুর্থবারের মতো ইউরোপ সেরা স্বীকৃতি পাবে তারা। ইউরো ফুটবলের জমজমাট এই লড়াইটি জার্মানির বার্লিনে বাংলাদেশ সময় রোববার রাত 1টায় শুরু হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। কোটা সংস্কারে এক দফা দাবিতে রাষ্ট্রপতি বরাবর কাল স্মারকলিপি প্রদান ও গণপদযাত্রার ঘোষণা আন্দোলনকারীদের। শিক্ষা কার্যক্রমে বাধা দিলে প্রতিহত করার হুঁশিয়ারি ছাত্রলীগের। আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাহী বিভাগেরও কিছু করার নেই জানালেন তথ্য প্রতিমন্ত্রী। গাড়ি ভাঙচুরের ঘটনায় কোটা বিরোধীদের বিরুদ্ধে পুলিশের মামলা। আগামী বছর থেকে পেনশন স্কিমের আওতায় আসবেন শিক্ষকরা, বললেন ওবায়দুল কাদের। কর্মবিরতির বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত জানালেন শিক্ষক নেতারা। তরুণ নেতৃত্বে সরকার পতন আন্দোলন বেগবান করার উদ্যোগ বিএনপির। কোটা আন্দোলনকে পুঁজি করে এজেন্ডা বাস্তবায়ন করতে চায় ক্ষমতাসীনরা, অভিযোগ মির্জা আব্বাসের। এবং আগামী বছরের মধ্যে দেশকে শিশু শ্রম মুক্ত করার ঘোষণা শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা সহ 10টি সুপারিশ বিশ্লেষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।